বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির এমপিএস কোর্সের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীবৃন্দ, ওয়েলকাম এভরিবডি টু মাই ক্লাস, and today's topic is concept of probability. প্রবাবিলিটি এটার বাংলা কি? প্রবাবিলিটির বাংলা কি? সম্ভাব্যতা বা সম্ভাবনা। সম্ভাবনা বা সম্ভাব্যতা দুটোই ঠিক আছে। The concept of probability is the basis of all statistical tests for drawing inference. আমরা যখন অনেকগুলো ডাটা থেকে কোন একটা কনক্রিট ডিসিশন বা সিদ্ধান্তে আসি, ইনফারেন্স ড্র করি, তখন হচ্ছে যে এই প্রবাবিলিটি জিনিসটা আমরা ব্যবহার করি স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করার ক্ষেত্রে। In general sense, probability means likelihood or chance of some events. সাধারণ অর্থে যে কোনো কিছু ঘটার সম্ভাবনা অথবা চান্স অফ সাম ইভেন্ট, সেটাই হচ্ছে প্রবাবিলিটি। এখন প্রবাবিলিটিকে পি দ্বারা প্রকাশ করা হয়, ছোট হাতের পি। হ্যাঁ, ছোট হাতের পি দিয়ে প্রবাবিলিটিকে প্রকাশ করা হয়। পি যদি 0 হয় তাহলে অ্যান ইভেন্ট ইজ ইম্পসিবল, একটা ঘটনা ঘটবেই না। পি 0 মানে এই ঘটনা ঘটবেই না, ইম্পসিবল। আর পি 1 মানে দি ইভেন্ট ইজ ইনএভিটেবল, ঘটনাটা ঘটবেই। তাহলে পি এর রেঞ্জ দেখেন, সম্ভাবনার রেঞ্জ হচ্ছে 0 থেকে 1, অর্থাৎ পি এর ভ্যালু 0 থেকে 1 এর মধ্যেই থাকবে সবসময়। পি যত কম, ঘটনা ঘটার সম্ভাবনা তত কম, 0 হলে একদম ইম্পসিবল। আর পি যত বেশি, ঘটনা ঘটার সম্ভাবনা তত বেশি, যদি 1 হয় তাহলে অবশ্যই ঘটনাটি ঘটবে। In statistical sense, probability is the chance of occurrence by chance. স্ট্যাটিস্টিক্যালে এই প্রবাবিলিটির সংজ্ঞা হচ্ছে, ছোট্ট সংজ্ঞা মনে রাখবেন, চান্স অফ অকারেন্স বাই চান্স। বাই চান্স কোনো কিছু ঘটার সম্ভাবনা, সেটাই প্রবাবিলিটি। Probability is the chance or likelihood of occurrence of some events. Types of probability: there are two types of probability: objective probability and subjective probability. Objective probability based on objective process and subjective probability based on person's opinion or guess. Objective probability person to person vary করবে না, এটা একটা ডিফাইন্ড ওয়েতে হবে। আর সাবজেক্টিভ প্রবাবিলিটি পার্সনের ওপিনিয়নের উপর বা পার্সনের অনুমানের উপর যেহেতু করা হয়, এই সাবজেক্টিভ প্রবাবিলিটি ভেরি করবে। এক একজন ওই প্রবাবিলিটিকে এক এক ভাবে বলবে, কিন্তু অবজেক্টিভটা সবার ক্ষেত্রেই সমান থাকবে, যেহেতু এটা মেজার করার টুল বা প্রবাবিলিটিটা একটা ডিফাইন্ড ওয়েতে হবে। এখন এই অবজেক্টিভ প্রবাবিলিটি তিন রকমের: ক্লাসিক্যাল অর প্রায়োরি, relative frequency probability or posteriori, and conditional probability. প্রত্যেকটাই আমি উদাহরণ দিলে এই ঘটনাগুলো আমরা জানি প্রতিনিয়ত, কিন্তু স্ট্যাটিস্টিক্যাল ভাবে চিন্তা করে এখন আমাদের সেটাকে মনে রাখতে হবে। তাহলে আমরা পেলাম থ্রি টাইপস অফ probability, objective probability: classical or priori, relative frequency probability or posteriori, and conditional probability. এখন আমরা দেখি যে ক্লাসিক্যাল প্রবাবিলিটি অর প্রায়োরি। দিস প্রবাবিলিটি ইজ দ্য রেশিও অফ ফেভারেবল আউটকাম। ফেভারেবল আউটকামের আরেক নাম হচ্ছে সাকসেস, টু দ্য টোটাল নাম্বার অফ লাইকলি ইভেন্টস। যে কয়টা ঘটনা ঘটা সম্ভব তার সঙ্গে এক্সপেক্টেড ঘটনার যে রেশিও, সেটাই হচ্ছে ক্লাসিক্যাল প্রবাবিলিটি। এটা সূত্র হচ্ছে পিই সমান সমান এম বাই এন। এখানে এম হচ্ছে নাম্বার অফ সাকসেস, এন হচ্ছে টোটাল নাম্বার অফ ইকুয়ালিটি লাইকলি ইভেন্টস, আর ই হচ্ছে ইভেন্ট। এখন আমি একটা উদাহরণ দিলে ক্লিয়ার হবে। আমরা যে ক্রিকেট খেলার আগে যে টস করে না, কয়েন থ্রো করে, এই পিট উঠলো না ওই পিট উঠলো, সেটা দেখে কে ব্যাট করবে বল করবে সিদ্ধান্ত নেয়। তো হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ থ্রোয়িং হেড ইন ওয়ান টস বাই এ কয়েন? তো আমরা একটা কয়েন দিয়ে যদি হেড না টেল কোনটা উঠবে এটা টস করি, তাহলে হেড ওঠার সম্ভাবনা কতটুকু?
তো এই সূত্রের মধ্যে আমরা সেটা যদি ফেলি, তাহলে এখানে হেড ওঠার সম্ভাবনা এটা হচ্ছে m1, আর ঘটনা কি ঘটতে পারে, দুইটা ঘটনা ঘটতে পারে, একটা হচ্ছে হেড উঠতে পারে অথবা টেইল উঠতে পারে, তাহলে ঘটনার সংখ্যা হচ্ছে 2। তাহলে এই হেড ওঠার সম্ভাবনা হচ্ছে 1/2 সমান সমান 0.5। তাহলে আমরা যখন একটা পয়সা থ্রো করব, এটার হেড বা টেইল ওঠার সম্ভাবনা হচ্ছে 0.5, অর্থাৎ 50-50 চান্স হেড ওঠার বা টেইল ওঠার। এখন বোধহয় সবার কাছে ক্লিয়ার হয়েছে নাকি? ওকে, নেক্সট হচ্ছে রিলেটিভ ফ্রিকোয়েন্সি প্রবাবিলিটি। রিলেটিভ ফ্রিকোয়েন্সি প্রবাবিলিটি হচ্ছে, probability is the ratio of number of success or favorable events to the total number of trials। যে অনেকগুলো ঘটনা ঘটে, তার মধ্যে কোনটা আমার ফেভারেবল ইভেন্ট, এই টোটালের সঙ্গে ফেভারেবলটার যে রেশিও সেটা হচ্ছে রিলেটিভ ফ্রিকোয়েন্সি রেশিও। এখানে আগের ঘটনাগুলো ছিল ইন্ডিপেন্ডেন্ট, হয় হেড উঠবে না হয় টেইল উঠবে, একটা আর একটার সঙ্গে রিলেটেড না। কিন্তু রিলেটিভ ফ্রিকোয়েন্সি প্রবাবিলিটি টোটালের সঙ্গে তার যে সাকসেস আগে থেকে ঘটে আসতেছে সেটার সঙ্গে রিলেটেড। তো এই ক্ষেত্রে পিই সমান সমান m/n। এখানে m মানে নাম্বার অফ সাকসেস, n মানে টোটাল নাম্বার অফ রিপিটেশন অফ ট্রায়ালস, আর ই হচ্ছে ইভেন্ট। সবগুলোই উদাহরণ দিলে ক্লিয়ার হবে। এই ক্ষেত্রে উদাহরণটা দেখেন যে among 100 কিডনি ট্রান্সপ্লান্টস 5 সার্ভাইভ। মানে 1 বছরের ইতিহাস ঘেটে দেখা গেল যে 100টা কিডনি ট্রান্সপ্লান্ট করলে 5 জন বেঁচে থাকে, বাকি 95 জন মরে যায়। তাহলে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ সার্ভাইভাল? তাহলে এরকম ক্ষেত্রে একজন মানুষ যখন কিডনি ট্রান্সপ্লান্ট করবে তার বাঁচার সম্ভাবনা কতটুকু? তাহলে সূত্রে দেখেন পি সার্ভাইভাল সমান সমান m/n ইকুয়াল টু 0.05। তাহলে তার বাঁচার সম্ভাবনা হচ্ছে 0.05 বা প্রবাবিলিটি হচ্ছে 0.05। এটাই হচ্ছে রিলেটিভ ফ্রিকোয়েন্সি প্রবাবিলিটি। এরপরে কন্ডিশনাল প্রবাবিলিটি, the probability of one event conditioned upon other events that have already happened। একটা ঘটনা ঘটা আরেকটা ঘটে যাওয়া ঘটনার সঙ্গে যখন রিলেটেড, তখন এই সূত্র আমরা ইউজ করি এবং এটাকে পি এ ইন্টারসেক্ট বি, তারপরে এইভাবে লেখা হয়। এখানে কোনটা কি দেখেন দেওয়া আছে। পি তো প্রবাবিলিটি, এ হচ্ছে ওয়ান ইভেন্ট, বি আলাদা আরেকটা ইভেন্ট, লম্বা দাড়িটা হচ্ছে গিভেন দ্যাট অর কন্ডিশন সেটা, আর উল্টা মিউ এর মতো যে চিহ্ন ওটা ইন্টারসেক্ট অর বোথ বোঝায়। তো এটার ক্ষেত্রেও একটা উদাহরণ দিই, যে ধরেন ময়মনসিংহ মেডিকেল কলেজে 200 ইন্টার্ন ডক্টর কাজ করে। তো তাদের রোস্টারের ধরনটা এমন, এই 200-র মধ্যে 80 জন মেডিসিন ওয়ার্ডে কাজ করে, 100 জন সার্জারি ওয়ার্ডে কাজ করে, তাহলে হলো 180 জন। আর বাকি 20 জন কখনো মেডিসিন ওয়ার্ডে কখনো সার্জারি ওয়ার্ডে কাজ করে, তাদের একদম আলাদা না, তারা এক এক সময় এক এক ওয়ার্ডে কাজ করছে। তাহলে আমি এদের মধ্য থেকে ইফ আই সিলেক্ট ওয়ান ডক্টর ফ্রম সার্জারি, সার্জারিতে যারা কাজ করছে আজকে এই মুহূর্তে, তাদের মধ্য থেকে একজন ডক্টর যদি আমি সিলেক্ট করি, তাহলে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দিস ডক্টর অলসো ওয়ার্কস ইন মেডিসিন। যে একজন সার্জারি, আমি বলেছি যে সার্জারি ওয়ার্ডেতে 100 জন কাজ করেই, আবার 20 জন আছে যারা বোথ মেডিসিন এবং সার্জারিতে কাজ করে। তাহলে সার্জারি ওয়ার্ড থেকে আমি যদি র্যান্ডমলি একজন ডক্টরকে সিলেক্ট করি, তার মেডিসিনে কাজ করার সম্ভাবনা কতটুকু? এই ক্ষেত্রে দেখেন যে এখানে প্রবাবিলিটি অফ ওয়ার্কিং ইন মেডিসিন অর্থাৎ এম কন্ডিশন বাই সার্জারি, এখানে পি বা প্রবাবিলিটি অফ ওয়ার্কিং ইন মেডিসিন, মেডিসিনে বা সার্জারিতে কাজ করছে, দুইটার মধ্যেই কাজ করছে, এরকম হচ্ছে 20 জন। আর শুধু সার্জারিতে কাজ করছে পিএস, এরকম হচ্ছে 100 জন। তো এটাকে যদি আমি দশমিক করি তাহলে আলটিমেটলি আসে 0.2।
তাহলে যে ডক্টর আজকে সার্জারিতে কাজ করছে তার মেডিসিনে কাজ করার প্রবাবিলিটি হচ্ছে 0.2। পরে আরো আত্মস্থ করে নেবেন। এরপরে আসি সাবজেক্টিভ প্রবাবিলিটি। Subjective probability is based on person's opinion or best guess about whether some outcome will occur or not. It is also called personalistic concept of probability. It is important in medicine because they form the basis of physicians' opinion whether a patient has a specific disease or not. যে একজন এক্সপেরিয়েন্স ফিজিশিয়ান সে মেডিসিনে রোগীর সাইন সিম্পটম দেখেই একটা বলতে পারে, অনুমান করে যে এটা এই রোগ হবে। এটা তার নিজস্ব কারিশমা, হ্যাঁ, তার নিজস্ব ওপিনিয়ন। তো এইভাবে যখন কেউ গেস করবে, এই প্রবাবিলিটিটা হচ্ছে সাবজেক্টিভ প্রবাবিলিটি। যেমন আমাদের সময় অনেক কারিশমাটিক স্যার ছিল, ওয়ার্ডে ঢুকেই বলে দিত এটা কুশিন সিনড্রোমের পেশেন্ট, চেহারা দেখেই বলে দিত। পরে আমরা দেখতাম যে আসলেই তো তাই। বা সার্জারির খাদিমুল ইসলাম স্যার ছিলেন, পেশেন্ট বেডে দেখেই বলতো এটা এই হয়েছে। তো যে তার অপিনিয়নের প্রবাবিলিটি অনেক বেশি, মানে ভালো ছিল। আবার অনেকের হয়তো এই প্রবাবিলিটিটা ভুলও হতে পারে, তার যে অনুমান সেটা ভুলও হতে পারে। তাহলে এই ক্ষেত্রে সাবজেক্ট টু সাবজেক্ট ভেরি করবে প্রবাবিলিটি। তো সাবজেক্টিভ প্রবাবিলিটি অ্যাজাম্পশন হতে পারে, ইমপ্লিকেশন হতে পারে। Assumption হচ্ছে this probability measures the confidence that a particular individual has in the truth of a particular proposition. This probability does not rely on repeatability of any process. আর implications হচ্ছে one may evaluate the probability of events that may happen once. As for example, if a probability that the cure of cancer may discovered within next 10 years. আরো অন্য একটা উদাহরণ দিই। যেমন এখন কোভিড-19 এর ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা চলছে। তো ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা যে গতিতে চলছে সেটা দেখে আমি অনুমান করতে পারি যে আমরা আগামী 1 বছরের মধ্যে একটা কোভিড-19 এর ভ্যাকসিন পেতে যাচ্ছি। এই যে একটা অনুমান, এটাই ইমপ্লিকেশন বলে। এটাই এক ধরনের সাবজেক্টিভ প্রবাবিলিটি। এরপরে হচ্ছে লস অফ প্রবাবিলিটি। প্রবাবিলিটির 4টা ল আছে। এই ল গুলো হচ্ছে ল অফ এডিশন, তারপরে মডিফাইড ল অফ এডিশন, একটা হচ্ছে ল অফ মাল্টিপ্লিকেশন, আর একটা মডিফাইড ল অফ মাল্টিপ্লিকেশন। আমরা একটা একটা করে দেখি কোনটা কি। ল অফ এডিশন, when the events are mutually exclusive. মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে যখন একটা ঘটনা ঘটবে আরেকটা ঘটবেই না। যেমন কারো ব্লাড গ্রুপ যদি এ হয় তাহলে বি হওয়ার কোনো সম্ভাবনা নাই। কারো ব্লাড গ্রুপ যদি এ হয় ও হওয়ার সম্ভাবনা নাই। কারো ব্লাড গ্রুপ যদি এ হয় এ বি হওয়ার সম্ভাবনা নাই। একটা হলে আরেকটা হবে না, এটা যখন আমরা নিশ্চিত, এরকম ক্ষেত্রে এই ল অফ এডিশন ইউজ করা হয়। The probability of two or more events is calculated by adding the individual probability of each event. Probability A or B সমান সমান probability A plus probability B. এখানে A একটা ইভেন্ট, B আর একটা ইভেন্ট, আর B হচ্ছে probability. এই ইভেন্ট গুলো ইন্ডিপেন্ডেন্ট, আলাদা, একটার সঙ্গে আরেকটার কোনো সম্পর্ক নাই। এরপরে মডিফাইড ল অফ এডিশন, when the events are not mutually exclusive. যেমন কারো সেক্স মেল বা ফিমেল, তার ব্লাড গ্রুপ এও হতে পারে, বিও হতে পারে, বি ও যে কোনোটা হতে পারে। এই সেক্সের সঙ্গে ব্লাড গ্রুপ এর যে ইভেন্ট এর তুলনা বা প্রবাবিলিটি, সেটা হচ্ছে মডিফাইড ল অফ প্রবাবিলিটি এখানে ইউজ করতে হবে, কারণ এখানে একটা ইভেন্ট আরেকটার সঙ্গে মিউচুয়ালি এক্সক্লুসিভ না। The probability of two or more event is calculated by adding the individual probability of each event. প্রত্যেকটা ইভেন্টের প্রবাবিলিটি বের করতে হবে, সব পরে সেই প্রত্যেকটা ইভেন্টের প্রবাবিলিটি যোগ করতে হবে। যে পি এ এবং বি, পি এ প্লাস পিবি মাইনাস কম্বাইন্ড প্রবাবিলিটি। এখানে ওই যে ওই চিহ্নটা এ আর বি এর মাঝখানে লাস্টে যে চিহ্নটা, ওই চিহ্নটাকে ইন্টারসেক্ট বা বোথ ইভেন্ট বলে।
তাহলে মনে রাখবেন যে মিউচুয়ালি এক্সক্লুসিভ হলে ল অফ এডিশন ইউজ হয় এবং ওই সূত্রটা একটু খেয়াল রাখবেন। আর মিউচুয়ালি নট এক্সক্লুসিভ হলে মডিফাইড ল অফ এডিশন বা এই সূত্রটা ইউজ হয়। এরপরে ল অফ মাল্টিপ্লিকেশন, টোটাল প্রবাবিলিটি অফ সেপারেট ইভেন্টস ইজ দ্য মাল্টিপ্লিকেশন অফ ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটিস। আমরা যদি আলাদা আলাদা ভাবে অনেকগুলা ইভেন্টের প্রবাবিলিটি বের করি, পরে আবার সেই প্রবাবিলিটিকে কম্বাইন করতে চাই যে একত্রে ও এভারেজ বা ওভারঅল প্রবাবিলিটি কত, তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা প্রবাবিলিটিকে গুণ করতে হবে। অর্থাৎ প্রবাবিলিটি এ এবং বি সমান সমান প্রবাবিলিটি এ এবং প্রবাবিলিটি ইনটু প্রবাবিলিটি বি। এর প্রবাবিলিটিকে বি এর প্রবাবিলিটি দিয়ে গুণ করলে আমরা এ এবং বি ইভেন্টের ওভারঅল প্রবাবিলিটি পাবো। এটা হচ্ছে ল অফ মাল্টিপ্লিকেশন। এরপরে মডিফাইড ল অফ মাল্টিপ্লিকেশন, the total probability of one event given that another event has already occurred. যে একটা ইভেন্ট অলরেডি ঘটেছে তাহলে আরেকটা হওয়ার প্রবাবিলিটি কেমন, এরকম ক্ষেত্রে মডিফাইড ল অফ মাল্টিপ্লিকেশন ইউজ করা হয়। এখানে ওই যে উদাহরণটা খেয়াল করেন যে ইফ ওয়ান স্টুডেন্ট স্টাডিজ ইন ফিফথ ইয়ার, কেউ যদি ফিফথ ইয়ারে পড়ে তাহলে ধরেই নিতে হবে সে ফার্স্ট ইয়ারে পড়ে এসেছে, অর্থাৎ অ্যানাটমি ফিজিওলজি পড়ে এসেছে। তাহলে এই ক্ষেত্রে তার অ্যানাটমি ফিজিওলজি পড়ার সম্ভাবনা কত, পি যদি বের করতে চাই এই সূত্র আমরা ব্যবহার করব। Bayes theorem. Bayes theorem is derived from the formula of conditional probability. It is the formula for calculating probability of one conditional event from other conditional event. It is the theory of combining probabilities, particularly when the events are dependent. একটা ঘটনা আরেকটা ঘটনার সঙ্গে ডিপেন্ডেন্ট, সেই ডিপেন্ডেন্ট ঘটনাগুলোর যদি আবার একসাথে প্রবাবিলিটি বের করতে চাই তাহলে এই বেইস থিওরেম ইউজ করা হয়। এই ক্ষেত্রে এই টোটাল বি এর সূত্রটা লিখেছি কিনা না, মানে আমরা যদি মানে আলাদা আলাদা ইভেন্ট যেটা একটা আরেকটার সঙ্গে ডিপেন্ডেন্ট না, মানে আরেকটা আরেকটার সঙ্গে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট না, সেই ডিপেন্ডেন্ট প্রবাবিলিটি গুলো যদি আলাদা আলাদা ইভেন্টেরটা আমি কম্বাইন করতে চাই তখন এই বেইস থিওরেমটা ইউজ হয়। এরপরে আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, মানে আমরা আমাদের কাছে যদি অনেকগুলো ডাটা বা তথ্য থাকে সেই ডাটাগুলো কিভাবে ডিস্ট্রিবিউটেড সেটা এই probability distribution এর মাধ্যমে এক্সপ্রেস করা হয়। Probability distribution is regarded as the frequency distribution in which standardized so that total frequency in unity. Probability distribution can be represented by histogram, frequency polygon, curve like other frequency distribution. There are two types of probability distribution used in statistics. একটা হচ্ছে কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, যেমন নরমাল ডিস্ট্রিবিউশন, এগুলোর ছবি আমি পরে দেখাচ্ছি। আর ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন যেমন বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন এবং পয়সনস ডিস্ট্রিবিউশন। প্রথমে আমরা নরমাল ডিস্ট্রিবিউশন কার্ভ দেখি। নরমাল ডিস্ট্রিবিউশন কার্ভ ইজ এ কন্টিনিউয়াস সিমেট্রিক্যাল এন্ড বেল শেপেড কার্ভ with both tails extending to infinity. It is also called Gaussian curve. এই হচ্ছে নরমাল ডিস্ট্রিবিউশন কার্ভের ছবি। অর্থাৎ আমাদের যদি অনেকগুলো ডাটা থাকে সেই ডাটা ইউজ করে যদি আমরা একটা কার্ভ আঁকি, সেই কার্ভ যদি এরকম হয় যে দুই দিকে সমানভাবে বিস্তৃত, তাহলে সেটাই হচ্ছে নরমাল কার্ভ। নরমাল কার্ভে দেখেন যে শেষের দিকের লাইন দুটো বেজ লাইনে টাচ করেনি, একটু উপরে আছে। আর মাঝখানে যে এক্সিস অফ সিমেট্রি, এই বরাবর আমরা যে আগে মিন মিডিয়ান মুড পড়ে এসেছি, এই ডাটাগুলোর মিন মিডিয়ান মুড এই এক্সিস অফ সিমেট্রি বরাবর থাকবে, মিন ভ্যালুটা মাঝখানে থাকবে। এখন আমরা দেখি হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ নরমাল কার্ভ। নরমাল কার্ভ ইজ বেল শেপেড, symmetrical and centered at mean. Mean, median and mode are equal. The dips in the curve is called points of inflection.
These are isolated on one standard deviation on either side of the mean. মানে দুই সাইডেই এক স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পরে একটু ডেবে যায়, ওই ডেবে যাওয়া অংশটাকে ডিপস বা ইনফ্লেকশন বলে, পয়েন্ট অফ ইনফ্লেকশন বলে। পরে আবার ছবি দেখাচ্ছি, ওখানে দেখবেন। Frequency falling away to zero on the either side but never touches the baseline. তাহলে নরমাল কার্ভ আঁকার সময় লাইনগুলোকে বেসলাইনে টাচ করা যাবে না, একটু উপরেই শেষ করে দিতে হবে। টোটাল এরিয়া আন্ডার দ্য কার্ভ ইজ 1। নরমাল কার্ভের আন্ডারে টোটাল এরিয়া হচ্ছে 1। এই যে আরেকটু ভাগ করে এরিয়া গুলো দেখানো হয়েছে নরমাল কার্ভের মধ্যে। আমাদের যত ডাটা তার 34% যদি ডাটাগুলো নরমালি ডিস্ট্রিবিউটেড হয় তাহলে তার 34% ওয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে থাকবে। প্রথম যে ভাগ মাঝখানে এইদিকে 34%, ওইদিকে 34%, এটা হচ্ছে ওয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এবং এই যে ওয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যে ডিমার্কেশন, ওই বরাবর একটু বেশি স্লোপিং হয় নরমাল কার্ভের, ওইটাকেই বলে পয়েন্ট অফ ইনফ্লেকশন বা ডিপস। তারপরে তার পাশে 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তখন ডাটা আরো কমে যাবে। 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আরো ডাটা কমে যাবে। 4 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ডাটার পরিমাণ আরো কমে যাবে। এখানে এই ফিগারটাতে ভুলে বেসলাইনে টাচ করে গিয়েছে, আসলে বেসলাইনে টাচ হবে না। নরমাল কার্ভ কি কাজে লাগে? নরমাল কার্ভ is widely used in statistical analysis for drawing inference. By using standardized normal curve, we can compare the significance of difference between two or more observations of similar or dissimilar group by using cutoff points and 2 standard deviation or 3 standard deviation. এতক্ষণ তো আমরা নরমাল কার্ভ দেখলাম, তাহলে অ্যাবনরমাল কার্ভ বা নন নরমাল কার্ভ কোনটা? এটা তো অ্যাবনরমাল বা নন নরমাল বলে না। নরমাল কার্ভ ছাড়া বাকি যে কার্ভগুলো সেগুলোকে বলে স্কিউড ডিস্ট্রিবিউশন কার্ভ। আগেরটার সঙ্গে নরমালের সঙ্গে এটার পার্থক্য দেখেন যে এটাতে ডান দিকে টেইলিং হয়ে গিয়েছে। এই টেইলিং মানে স্কিউনেস ডেভেলপ করেছে। আগেরটার মতো দুই দিকে সমান না। এই ধরনের কার্ভকে বলে স্কিউড ডিস্ট্রিবিউশন কার্ভ। যেমন এখানে যেটা দেখানো হয়েছে এটা হচ্ছে একটা টিপিক্যাল কাই স্কয়ার কার্ভ। এছাড়াও এরকম নন নরমাল বা স্পেশাল ডিস্ট্রিবিউশন বা স্কিউড ডিস্ট্রিবিউশন কার্ভ আছে, যেমন জেড ডিস্ট্রিবিউশন কার্ভ, টি ডিস্ট্রিবিউশন কার্ভ, এফ ডিস্ট্রিবিউশন কার্ভ, তারপরে কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন কার্ভ। এগুলো হচ্ছে সব আদার দেন নরমাল ডিস্ট্রিবিউশন কার্ভ। তো আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আজকের ক্লাসে আমরা প্রবাবিলিটি পড়েছি, প্রবাবিলিটি কাকে বলে, প্রবাবিলিটি টাইপস কি, তারপরে লজ অফ প্রবাবিলিটি সেটা দেখেছি। এর পরের অংশে আমরা যে ডিস্ট্রিবিউশন কার্ভ, তার মধ্যে নরমাল ডিস্ট্রিবিউশন কার্ভের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো ছিল সেটা আমরা পড়লাম, এবং নরমাল ডিস্ট্রিবিউশন ছাড়া অন্য যে কার্ভ তাদেরকে বলে স্কিউড ডিস্ট্রিবিউশন কার্ভ, তার কতগুলো ছবি আমরা দেখেছি। তো এই বিষয়গুলো সবার কাছেই নতুন এবং একটু স্ট্যাটিস্টিক্যাল বা ক্রিটিক্যাল, এই জন্য এগুলো আপনারা নিজেরা নিজেদের মতো করে আবার আত্মস্থ করে নেবেন এবং সবাই পরবর্তী অ্যাসাইনমেন্ট এবং পরবর্তী পরীক্ষার জন্য প্রিপারেশন নেবেন। আমি চেষ্টা করব আজকে আপনাদের অ্যাসাইনমেন্টের না, মানে কুইজ হলো যে এটা রেজাল্ট আজকে রাতে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।